হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমি হিসাব বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর সমস্যার সমাধান করাবো। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু প্রশ্ন হলো, হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাও। আমি আগের ভিডিওতে বলেছিলাম, অবশ্য মনে হয়, যে কোন কোন প্রশ্নগুলো আসতে পারে অধ্যায় 2 থেকে। এটা অধ্যায় 2 থেকে না, শুধু মানে অধ্যায় নাম্বার 2, 3 এবং 5, অর্থাৎ লেনদেন, দুতরফা দাখিলা পদ্ধতি এবং হিসাব, এই তিনটা অধ্যায়ের সমন্বয়েই এই 4টা থেকে 5টা প্রশ্ন সব থেকে বেশি আসে। আমি আরেকবার সেই প্রশ্নগুলো বলে দিচ্ছি। সেটা হলো, হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাও, আধুনিক পদ্ধতিতে হিসাব সমীকরণের উপর লেনদেনগুলোর কারণ সহ ব্যাখ্যা করো, হিসাবগুলোর শ্রেণী দেখাও এবং মালিকানা সত্ত্বের বিবরণী প্রস্তুত করো। এইগুলো অনেক আসে। আর আরেকটা প্রশ্ন আসে, লেনদেনগুলোর ডেবিট ক্রেডিট নির্ণয় করো। ওকে, এই লেনদেনগুলো ছাড়াও আরো আসে, সেগুলো হচ্ছে ক্রয়ের পরিমাণ নির্ণয় করো, মোট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো, চালান, ভাউচার, ক্যাশ মেমো ইত্যাদি ইত্যাদি, যা আমি আগের ভিডিওতে বুঝিয়েছিলাম যে চালান, ক্যাশ মেমো ইত্যাদি ইত্যাদি এগুলো কি। ওকে, তো এই ভিডিওতে আমি দেখাবো যে আহ, সকল ক নাম্বারের প্রশ্নগুলো আগে আমি একটু বিস্তারিত বলি। যে যে সকল ঘটনা লেনদেন নয় তার পরিমাণ নির্ণয় করে, এগুলো ক দাগে আসে। তা আমি আগের ভিডিওতে, অর্থাৎ গত ভিডিওতে 3টা দেখাইছিলাম মাত্র। সে 3টা কি কি? সে 3টা হলো, পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান, তারপরে একটি ম্যানেজার নিয়োগ দেওয়া হলো, 10,000 টাকা বা 15,000 টাকা বেতনের ম্যানেজার নিয়োগ দেওয়া হলো, মালিকের ব্যক্তিগত অর্থ থেকে কোনো কার্য সম্পন্ন করা হলে সেগুলো, বা মালিকের ব্যক্তিগত প্রয়োজনে কোনো কার্য সম্পাদন করা হলে সেইগুলো সবই লেনদেন নয় হিসেবে গণ্য হবে। সেটা ক দাগের সর্বোচ্চ 2টা আসে। মানে উদ্দীপক থাকে, উদ্দীপকের ভেতরে উত্তর থাকে মাত্র 2টা। কয়টা? মাত্র 2টা। ওকে, আর খ দাগের গুলো তো বললামই। এই খ দাগের গুলো আমি ধাপে ধাপে ফরম্যাটটা বুঝিয়ে দিব, যাতে খুবই সহজেই তোমরা এগুলো উত্তর করতে পারো। ঠিক আছে? তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে, ও আরেকটা আসে ক দাগে, ক দাগে আরো আসে। সেগুলো হলো, আমি ক দাগটা একটু শেষ করি। ক দাগে বললাম তো, লেনদেন নয় তার পরিমাণ নির্ণয় করা। আরেকটা আসে, সেবা সরঞ্জামের অপরিশোধিত মূল্য নির্ণয় করো। সেবা সরঞ্জামের অপরিশোধিত মূল্যটা কি? সেবা সরঞ্জামের অপরিশোধিত মূল্যটা হলো, ধরো তুমি বাকিতে 50,000 টাকার একটা যন্ত্রপাতি বা আসবাবপত্র ক্রয় করেছিলে, সেইখান থেকে তুমি 40,000 টাকা পরিশোধ করলে যে কোনো একটা তারিখে। এইবার আর অবশিষ্ট মানে অপরিশোধ যোগ্য আছে, সরি, অপরিশোধিত আছে কোনগুলো? কত টাকা? 10,000 টাকা। মানে 50,000 টাকা তুমি ধারে কিনেছিলে, 40,000 টাকা পরিশোধ করলে, বাকি থাকলো 10,000 টাকা। এটাই হলো সেবা সরঞ্জামের অপরিশোধিত মূল্য। এইবার আসি, প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। এটা খুবই সোজা। লেনদেনগুলোর ভেতরে 1 তারিখে যে টাকা বা সম্পদ নিয়ে ব্যবসা শুরু করবে, সেইটাই হলো প্রারম্ভিক মূলধন। অর্থাৎ প্রারম্ভ মানে শুরু, ব্যবসা শুরুর সময় যে টাকা বা যে সম্পদ বা যে আসবাবপত্র যত টাকারই হোক না কেন, এইগুলো নিয়ে ব্যবসা শুরু করবে, সবকিছুর সমষ্টি অর্থাৎ যোগ করে দিবা, তাইলেই তোমার বেরোবে প্রারম্ভিক মূলধনের পরিমাণ। ওকে, এবার আসে নিট বিক্রয়ের পরিমাণ বা নিট ক্রয়ের পরিমাণ। যতগুলো ক্রয় আছে, যতগুলো বিক্রয় আছে, জাস্ট যোগ করে দিলেই হয়ে যাবে। ওকে, তো ক দাগে স্বাভাবিকভাবেই এগুলোই আসে। এবার খ দাগের গুলো তো বললামই, যে কারণ সহ ব্যাখ্যা করো, লেনদেনের হিসাব সমীকরণের উপর প্রভাব দেখা, এগুলো আমি ধাপে ধাপে সমাধান করাচ্ছি। দেখো, আর একটা আসে, সেটা হলো মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয়। ধাপে ধাপে ভিডিও তোমরা পাচ্ছ। ওকে, তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব। তো এটা তোমাদের, আমি যে কোনো একটা সৃজনশীল তো সমাধান করাতে হবে, তাই না? এটা হলো তোমাদের বইয়ের 3 নম্বর সৃজনশীল। কত নম্বর? 3 নম্বর সৃজনশীল। ওকে, তা 3 নম্বর সৃজনশীলটা দেখো, সবাই বই খাতা নিয়ে একটু টেবিলের সামনে বসার চেষ্টা করতে হবে। যেমন, আচ্ছা যাই হোক, এটা দেখো, 2 মে 2017 তারিখে আইনি ব্যবসায় লেনদেনগুলো নিম্নরূপ। তো হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব, হিসাব সমীকরণটা কিন্তু আমি গত ভিডিওতে বুঝাইছি। এ সমান সমান এল প্লাস ও ই, সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব, অর্থাৎ সম্পদের ঘরে
আর দায় আর মালিকানা সত্ত্ব যোগ করে দুইটাকে সমান করতে হবে, এইটাই তো। তো বইতে যে 4-5টা নিয়ম আছে ওগুলো মানে ওগুলো দেখবো, অবশ্যই দেখবা, কিন্তু একটা কৌশল দেখাচ্ছি করার ক্ষেত্রে। এই কৌশলটা যদি খেয়াল রাখো, ফলো করো, তাইলে অতি সহজেই তুমি এই এই হিসাব সমীকরণটা সমাধান করতে পারবে। সেটা কি? সেটা হলো, ধরো এই যে বললো যে এই যে সেবা সরঞ্জামের অপরিশোধিত মূল্যের কথা দেখো এখানে বলা আছে। তো এখানে কি বলা আছে? এই সেবা সরঞ্জাম কোথায় কিনছিল? এই যে ধারে 3 নম্বর, মে 8। মে 8-এ কি বললো? আগে আগে আমি লেনদেনগুলো পড়ে বুঝাই দিই। মে 2, মে 2-তে কি বললো? আইনি পেশায় 1 লক্ষ টাকা বিনিয়োগ করা হলো। এই যে প্রারম্ভিক মূলধন, কিন্তু এইটা হলো আইনি পেশায় 1 লক্ষ টাকা বিনিয়োগ। ওকে, এবার অফিস ভাড়া পরিশোধ করা হলো, অফিসের ভাড়া দেওয়া হলো 18,000 টাকা। ওকে, এবার তারপরে কি? ধারে সেবা সরঞ্জাম ক্রয় করা হলো 40,000 টাকা। ধারে একটা সরঞ্জাম ক্রয় করেছে, ঠিক আছে। ওকে, মক্কেলকে নগদে আইনি সেবা দেওয়া হলো, মক্কেলকে আইনি সেবা দেওয়া হলো, মানে সে একজন উকিল। আইনি পেশা মানে এখানে বলা হচ্ছে উকিল, সে কেস লড়ে, উকিলকে তো সবাই জানে। এবার অফিসের কর্মচারীর বেতন দেওয়া হলো, এটা সবাই বোঝে। ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো 1 লাখ টাকা, এটা ব্যাংক থেকে ঋণ নিচ্ছে কিন্তু। ওকে, এবার মক্কেলকে ধারে আইনি সেবা দিল, মক্কেলকে আবার আইনি সেবা দিচ্ছে ধারে। বাকিতে গৃহীত সেবা সরঞ্জামের মূল্য পরিশোধ 30,000 টাকা। এইখানে দেখো, এই যে বললো সেবা সরঞ্জামের অপরিশোধিত মূল্য নির্ণয় করো। ওই যে মে 8-এ ছিল 40,000 টাকা ধারে সেবা সরঞ্জাম ক্রয় করছে, এইখানে 30 তারিখে সেটা 30,000 টাকা পরিশোধ করলো। ওই যে অপরিশোধিত মূল্য 10,000 টাকা, এটা বিয়োগ করলে হয়ে যাচ্ছে। এইবার মাস শেষে জনাব আসফিয়ার মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। এটা খ দাগে, খ দাগটা আমি এর পরে দেখাচ্ছি, মানে এইটার শেষে খ দাগটা, মালিকানা সত্ত্ব তো আলাদা একটা বিষয় দেখাচ্ছি। এবার মে মাসে 8, 12, 15, 30 তারিখের লেনদেন দ্বারা হিসাব সমীকরণের উপর প্রভাব দেখাও। কিন্তু আমি গ দাগের এই নিয়মটা আমি ফলো করছি না। কেন? এই যে যে তারিখগুলো বললে, আমি তারিখ ফলো না করে আমি সব কয়টা লেনদেন দিয়েই তোমাদেরকে আমি এই সবটা বুঝাবো। আমার উদ্দেশ্য হলো এই হিসাব সমীকরণের এই সবটা বুঝিয়ে দেওয়া, যাতে করে সহজেই তুমি সমাধান করতে পারো যে কোনো প্রশ্নের। ওকে, তাইলে এই প্রথমে হলো তারিখ, তারপর উদ্বৃত্ত, উদ্বৃত্তের ঘরে কিছু লেখার দরকার হয় না। তারপরে হলো সম্পদের ঘর, সম্পদের ঘরে নগদ, দেনাদার আর যন্ত্রপাতি আমি কেন লিখলাম? কারণ এই তিনটা হলো আমার সম্পদ হিসাব। হিসাব মোট 5 প্রকার: সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয়, ব্যয়। তো এই 5টা হিসাব নিয়েই বলেছি না, হিসাব বিজ্ঞান বইয়ের আয়ত্তে করবে এই 5টা হিসাব, আর যাবে না। এটাই হচ্ছে কিন্তু। তো সম্পদ হিসাবের মধ্যে পড়ছে এইগুলো। সম্পদের ভিতর নগদ, দেনাদার, যন্ত্রপাতি, কেন আরো কিছু হতে পারে না? পারে কিন্তু। প্রশ্নের ভেতরে যদি অন্য কোনো হিসাব নজরে পড়ে, এটা কিন্তু করতে করতে প্র্যাকটিস করতে করতে হবে। যেমন এইখানে যদি আমি ব্যাংকে আমি টাকা জমা দিতাম, এই লেনদেনগুলোর ভিতরে কিন্তু কোথাও বলা নাই যে ব্যাংকে 10,000 টাকা জমা দিয়েছি, বা কোনো কথার উল্লেখই নাই। তাইলে এইখানে আমি ব্যাংক হিসাব দেবই না, কারণ ব্যাংক হিসাব হলো আমার সম্পদ, আর ব্যাংক ঋণ হলো দায়। কারণ ব্যাংক হিসাবে আমি টাকা গিয়ে রেখে আসবো, আর ব্যাংক ঋণ নেওয়ার সময় আমি টাকা ব্যাংক থেকে ঋণ নিব, ওটা দায়। আর ব্যাংক হিসাব, অর্থাৎ আমি যে টাকাটা রেখে আসবো, এটা আমার টাকা, ওটা সম্পদ। ওকে, আর নগদ টাকা সম্পদ। দেনাদারটা কি? দেনাদার হলো আমি যার কাছে টাকা পাবো, সে হলো আমার দেনাদার, অর্থাৎ সে আমার সম্পদ। ধরো তুমি একজনের কাছে 5,000 টাকা পাবা, ওইটা তোমার সম্পদ তো, কারণ ওই টাকাটা তুমি পাবা পরবর্তীতে যে কোনো দিনে, হয়তো সে তোমাকে দিবে একটা উল্লেখ্য তারিখে। আর পাওনাদার, দেনাদারের বিপরীত হলো পাওনাদার। তুমি কারোর কাছে পাওনা আছে, অর্থাৎ তুমি কারো কাছে তোমার কাছে কেউ একজন টাকা পাবে, সেটা হলো পাওনাদার। আর তুমি যার কাছে টাকা পাবা সেটা হলো দেনাদার, অর্থাৎ এইটা তোমার সম্পদ, এটা তোমার দায়। আর ব্যাংক ঋণ তো সম্পদ। আর এখানে মালিকানা সত্ত্ব বা মূলধন দুইটার একটা লেখলেই হয়, কোনো সমস্যা নেই। এটা হলো প্লাস, এই যে সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব বা মূলধন। মালিকানা সত্ত্বই লিখবা, আর এখানে মন্তব্য, অর্থাৎ কোন কারণে হলে এটা লিখতে হবে। তো দেখো, এই যে বলা হয়েছিল, কিন্তু প্রথম তারিখে কি বলা হইলো দেখি। প্রথম তারিখে কি বলা হয়েছে? আইনি পেশায় 1 লক্ষ টাকা বিনিয়োগ করা হলো। ওকে, আইনি পেশায় বিনিয়োগ করতেছে, বিনিয়োগ করলে কি কি প্রভাবে পড়বে ওই নিয়মে ফলো করার দরকার নেই। এইখানে দেখো যে কোথায় কোথায় এর প্রভাবটা পড়বে। এই যে মে 8 তারিখ লিখলাম, 1 লক্ষ টাকা বিনিয়োগ, 1 লক্ষ টাকা বিনিয়োগ। 1 লক্ষ টাকা বিনিয়োগ করলে আমার কি হচ্ছে? ব্যবসায় টাকা আসছে, ব্যবসায় টাকা আসছে। এই যে দাগ টেনে দিতে হবে, এই এখানে লিখতে হবে আইনি পেশায় বিনিয়োগ।
ওকে, এইবার আরেকটা বিষয় হলো সেটা যে তুমি একটা বিষয় খেয়াল করবে, যদি তুমি একটা কৌশল অবলম্বন করবে, সেটা হলো যদি এই সম্পদের ঘরে টাকা বাড়াও, তাইলে এইখানে মানে প্রথম থেকে মিল করতে করতে যাইতে হবে। দেখো আমি এখানে টাকা বৃদ্ধি করেছি, এখানে কিন্তু মালিকানা সত্ত্বে আমি বৃদ্ধি করেছি, অর্থাৎ একটি সম্পদ বাড়লে মালিকানা সত্ত্ব বাড়বে, এটা তোমার বোঝার দরকার নেই। তুমি খেয়াল করবা যে এইখানে তুমি টাকা বাড়াইছো, নগদ টাকা, ব্যবসায় টাকা বিনিয়োগ করলে কি হয়, নগদ টাকা বাড়ে আর মালিকানা সত্ত্ব বাড়ে, সোজা তো। এবার তারপরে কি হবে, তারপরে হলো অফিস ভাড়া পরিশোধ করা হলো 18,000 টাকা। অফিসের ভাড়া তুমি পরিশোধ করতেছো, অফিস ভাড়া, তাহলে ভাড়া পরিশোধ করলে কি হবে, তোমার 1,00,000 টাকা থেকে 18,000 কমে যাবে না? 18,000, সরি, এই টাকাটা এখানে নামায় আনতে হবে কিন্তু, এই যে 18,000 টাকা। আর একটা বিষয়, তুমি এখানে যখন বিয়োগ করবে তখন কিন্তু বিয়োগ চিহ্ন দেওয়া যাবে না, তখন তো কিন্তু তোমাকে ব্র্যাকেট দিয়ে বিয়োগ করতে হবে। কমার্সের যতগুলো বিয়োগ করার সময় আসবে, যেখানে যেখানে বিয়োগ করতে বলবে সব ক্ষেত্রেই ব্র্যাকেট চিহ্ন দিতে হবে। এখানে লিখতে হবে যে ভাড়া প্রদান, এখানে লিখে দিতে হবে ভাড়া প্রদান। ওকে, তারপরে তারপরেরটা কি আছে, ধারে সেবা সরঞ্জাম ক্রয় করা হলো। আচ্ছা, তুমি ধারে সেবা সরঞ্জাম কিনলে, কিন্তু একটা বিষয় খেয়াল করো, তুমি কি কিনলে, সেবা সরঞ্জাম মানে একটা সরঞ্জাম, যন্ত্রপাতি তুমি কিনেছো। তাইলে এতক্ষণ আমি আগে তো বিয়োগ করি, 18,000 বিয়োগ করলে হয় 82,000, 18,000 বিয়োগ করলে কি হয়, 82,000। ওকে, সরি, বিয়োগ না করেই, হ্যাঁ পরেরটা, তাইলে কি, পরেরটা হলো আমি একটা সেবা সরঞ্জাম ক্রয় করলাম 40,000 টাকা দিয়ে। কত টাকা দিয়ে, 40,000 টাকা দিয়ে একটা সেবা সরঞ্জাম, যন্ত্রপাতি আমি কিনলাম। আমার কাছে কি আসলো, মানে সম্পদের ঘরে কি বৃদ্ধি পেলো, যন্ত্রপাতি বৃদ্ধি পেলো। এই যে যন্ত্রপাতির ঘরে আমি 40,000 টাকা দিলাম, আর আমি এইখানে ভাড়া পরিশোধ করেছিলাম নগদ থেকে, আর মালিকানা সত্ত্ব থেকে কিন্তু কমে গেছিল। আর আমি এখন যন্ত্রপাতি কিনলাম, যন্ত্রপাতি আসলো, তাই যন্ত্রপাতি দিলাম, যন্ত্রপাতি একটা সম্পদ। আর আমি যেহেতু ধারে কিনেছি, সেহেতু কিন্তু আমি এখনো টাকা দেইনি। যদি আমি টাকা দিতাম, তাহলে কিন্তু আমি নগদ টাকাই দিতাম, নগদ টাকা থেকে কমে যেত নগদ টাকা আমার কাছ থেকে। কিন্তু আমি তো এখন টাকা দেইনি, আমি কি করেছি, টাকাটা ধারেই রেখে বাকি রেখেছি, এই জন্য এটা পাওনাদারে যাবে। কোথায় যাবে, পাওনাদারে। ওকে, যে যেখানে বুঝতে পারবে না ওইটা কাইন্ডলি আমাকে বলতে হবে। হ্যাঁ, তাহলে এইখানে 82,000টা নামাই নিয়ে আসি, 40,000 নামাই নিয়ে আসি, আর এইখানে 40, এইখানে 82, এইখানে কিছু লিখবা না। এইবার প্রশ্ন হলো, আমি উপরের দুইটাই লেখলাম, নিচেরটাই কেন লিখলাম না? এর কারণ হলো, তুমি কখন লিখবা জানো, নগদ আর মালিকানা সত্ত্বে যখন একসাথে প্রভাব পড়বে, তখন এইখানে লিখতে হবে। আর যখন নগদ আর মালিকানা সত্ত্বে একসাথে প্রভাব পড়বে না, তখন কিন্তু এখানে মন্তব্য লেখার দরকার নেই, ঠিক আছে? তখন মন্তব্য লেখার দরকার নেই। মে 8, সরি আমি তো তারিখে দেই নাই, 4, এটা 4, এটা 8। ওকে, তারপরে কত, তারপরে 12, মক্কেলকে নগদে আইনি সেবা দেওয়া হলো 30,000 টাকা। তুমি মক্কেলকে নগদে আইনি সেবা দিচ্ছ, মক্কেলকে আইনি সেবা দিচ্ছ, তোমাকে সে টাকা দিল 30,000 টাকা। কত টাকা দিল, 30,000 টাকা দিল, একদম নগদে। তাইলে তুমি এখানে 30,000 নগদ টাকায় যোগ করবা, আর মালিকানা সত্ত্বেও তোমার বৃদ্ধি পেয়ে যাবে, কারণ ব্যবসায় মূলধনটা বেড়ে গেল, তাই না? এইখানে যোগ হয়ে যাবে এবার। এই যে এই জায়গায় কিন্তু 30,000 টাকা যোগ হয়ে হবে 1,02,000 টাকা, 1,02,000 টাকা। 40,000 নেমে আসবে, 40,000 নেমে আসবে, এইখানেও হবে 1,02,000 টাকা। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছো। তো এইবার পরেরটা, আমরা পরের তারিখটা দেখি। মক্কেলকে নগদে আইনি সেবা দেওয়া হলো 30,000, এটা হলো মে 12। এবার 16, অফিস কর্মচারীর বেতন পরিশোধ 10,000 টাকা। অফিস কর্মচারীর বেতন পরিশোধ 10,000 টাকা। ওকে, মে 16, অফিস কর্মচারীর বেতন আমি দিয়ে দিচ্ছি কোথা থেকে, সরি এখানে 1,12,000 হবে, আই এম সো সরি, 1,12,000 হবে। অফিস কর্মচারীর বেতন পরিশোধ কত টাকা, 10,000 টাকা। কত টাকা, 10,000 টাকা। তো 10,000 টাকা আমি নগদ কোথা থেকে দেব, নগদ থেকে দিব। আমি কোথা থেকে দিব, নগদ থেকে দিব। কারণ আমার বেতন যদি পরিশোধ করতেই হয়, তাহলে কোথা থেকে করব, নগদ থেকে। কোথা থেকে, নগদ থেকে। যেহেতু নগদ থেকে টাকা কমবে, সেহেতু আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকেও টাকা কমবে। এখানে লিখে দিবা যে 10,000 টাকা
বেতন পরিশোধ করা হলো 10,000 টাকা। ঠিক আছে, তো এটাকে বিয়োগ করব আমরা 10,000। ওকে, তো বিয়োগ করি, কত হয়? 1,02,000 টাকা। 1,02,000 টাকা 40,000 নিচে নেমে আসবে, 40,000 নিচে নেমে আসবে, 1,02,000 টাকা। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে পরেরটা দেখো, পরেরটা কি? পরের তারিখটা হলো 25। ব্যাংক থেকে ঋণ গ্রহণ বা ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো 1,00,000 টাকা। তো ব্যাংক থেকে ঋণ নিলে কি হয় এই বিষয়টা একটু খেয়াল করো। ব্যাংক থেকে ঋণ নিলাম, আমরা ব্যাংক থেকে লোন নিলাম, আমার কাছে কিন্তু নগদ টাকা আসবে। কি হবে? নগদ টাকা আসবে। এজন্য 1,00,000 টাকা নগদ আসলো। 1,00,000 টাকা কি নগদ আমার কাছে আসলো। যেহেতু আমি ঋণ নিলাম, আমি তো দায়ী, আমি তো পাওনাদারকে পরিশোধ করতে হবে, পরে আমার ঋণটা পরিশোধ করা লাগবে না। এই জন্য এই যে দায়ের ঘরে ব্যাংক ঋণের ঘরে 1,00,000 টাকা বসাই দিব। ওকে, যেহেতু যদিও এখানে নগদে প্রভাবিত করছে, এখানে কিন্তু প্রভাবিত করে না, এই জন্য এখানে কিছু লেখার দরকার নেই। ঠিক আছে, 2,02,000 টাকা। 40,000 নিচে নামবে, 1,00,000 টাকা নিচে নামবে, 40,000 নিচে নামবে, 1,02,000 টাকা নিচে নামবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এবার পরের তারিখটা কি? পরের তারিখটা হলো 27। মক্কেলে ধারে আইনি সেবা দেওয়া হলো 60,000 টাকা। মক্কেলকে ধারে আইনি সেবা দেওয়া হলো 60,000 টাকা। ওকে, তাহলে মক্কেলকে তুমি সেবা দিলে, ধরো তুমি কেসটা লড়ে আসলে, তার যে কোনো একটা সেবা তাকে দিলে, সে কি করলো? সে তোমাকে টাকা দিল না, পরে দিবে। সে বললো কি আমি পরে দিব টাকা, এখন দিব না। তাহলে পরে দিবে মানে দেনাদার পরে দিবে, আমি দেনাদারের কাছে কি পাবো না তখন? আমাকে কিন্তু নগদে দেয়নি, আমি তার কাছে পাবো পরে। এই জন্য এই দেনাদারের ঘরে আমি 60,000 টাকা দিলাম। যেহেতু সম্পদ বাড়লো, একটা সম্পদ বাড়লো, ব্যবসায়ে মালিকানা সত্ত্ব বা মূলধনটাও বৃদ্ধি পাবে। এইখানে যদিও মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে, তাও আমরা মন্তব্যের ঘরে কিছুই বুঝতে পেরেছি। আমার যদি কোথাও যোগে বা ক্যালকুলেশনে ভুল যায়, আমাকে অবশ্যই একটু ধরাই দিবা, ঠিক আছে? 30 তারিখ, বাকিতে কৃত সেবা সরঞ্জামের মূল্য পরিশোধ 30,000 টাকা। বাকিতে কৃত সেবা সরঞ্জামের মূল্য পরিশোধ 30,000 টাকা। তুমি কিন্তু 30,000 টাকা পরিশোধ করে দিলে। কি করলে? 30,000 টাকা তুমি পরিশোধ করে দিলে। কোথা থেকে করলে? নগদ টাকা থেকে কমে যাবে। নগদ টাকা থেকে এখানে তারিখ বসাই দিবে, 30। নগদ টাকা থেকে 30,000 টাকা কমায় দিতে হবে, কারণ তুমি 30,000 টাকা পরিশোধ করতেছো। তুমি 30,000 টাকা কি পরিশোধ করে দিচ্ছ, নগদ টাকা থেকে 30,000 টাকা পরিশোধ হচ্ছে। ওকে, আর কোথা থেকে পরিশোধ হবে? ভালোভাবে খেয়াল করো এই পয়েন্টটা। তুমি আগে বাকিতে কিনেছো, ভালো হয়েছে, বাকিতে কিনেছো, তখন তুমি কি করেছিলে? বাকিতে একটা যন্ত্রপাতি কিনছো, এই জন্য যন্ত্রপাতির ঘরে তুমি 40,000 দিছো, যেহেতু যন্ত্রপাতিটা আসলো আমার কাছে। আর পাওনাদার, কারণ তুমি টাকা দেওনি, পরে দিবা বলছিলা। আচ্ছা, এবার এখন কি হচ্ছে? এখন তুমি সেইখান থেকে 30,000 টাকা তুমি পরিশোধ করে দিচ্ছ। তাহলে সে কি তোমার কাছে আর 30,000 টাকা পাবে? পাবে না তো। এই জন্য পাওনাদার কমে যাবে 30,000 টাকা। ওকে, আশা করি এই লাইনটা সবাই বুঝতে পেরেছো। তাহলে এই 2,02,000 থেকে যদি 30,000 টাকা কমে, তাহলে কত হয়? 1,82,000 টাকা বা 72,000 টাকা। 60,000, 40,000, 1,00,000, এখানে থাকবে 10,000। কারণ আমি 30,000 টাকা দিয়ে দিলে কি সে আমার কাছে 30,000 টাকা পাবে? কোনোভাবেই পাবে না। এইবার এখানে কিন্তু আমার জায়গা নেই, হ্যাঁ, তারপরও আমি এই ঘরটা টেনে দিচ্ছি, তোমরা একটু কষ্ট করে একটু দেখে নাও। সরি। ওকে, তাহলে এইবার এই যে তুমি মোট সম্পদের ঘরে যে কয়টা আছে, এই 1,72,000, 60 আর 40, এই যে 2,72,000 টাকা এখানে বসাই দিও। ওকে, 2,72,000 টাকা দিয়ে ক্লোজ করবা। ক্লোজ করার মানে হলো এরকম, টাকাটার নিচে, এই টাকাটার নিচে দুইটা দাগ, এটাকে বলা হয় ক্লোজ করা। এখানেও তাই হবে, এখানেও তাই হবে, ক্যালকুলেটরে যোগ করে দেখো। ওকে, তাইলে এই যে সম্পদ আর এই যে দায়, এগুলো কি হলো? সমান সমান হয়ে গেল না? এখানে সমান 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 সমান, হ্যাঁ। আশা করি বুঝতে পেরেছো তোমরা, এখানে প্লাস চিহ্ন।
আশা করি এই হিসাব সমীকরণের এই টেবিলটা নিয়ে কারোর আর কোনো সমস্যা নেই। আরেকটা বিষয় বলি, এই যে এখানে ব্যাংক ঋণ আর পাওনাদার বাদে কি আর কোনো দায় হতে পারে না? এই দুইটাই হবে তোমাদের, ওকে। আর সবথেকে বেশি আসে এইখানে এই এই তিনটা। আরেকটা সেটা হচ্ছে ব্যাংক হিসাব, ওই যে বলছিলাম প্রথমে ওইটা, তাছাড়া না। তো আশা করি হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাবটা তোমরা বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।